আজকে করব ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য। ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য। ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যটা আমাদের যে বইয়ে দিয়েছিলাম ওইখান থেকে তোমাদেরকে একটুখানি জিনিস দেখিয়ে দিই। এখান থেকে করলে অনেকটা সুবিধা হবে। এখানে টপিক যেগুলো রয়েছে আমরা সেগুলোই মেনলি আলোচনা করব। ভারতীয় দর্শনের প্রথম বৈশিষ্ট্য কি বলছে? এটা হচ্ছে তাত্ত্বিক দর্শন। তাত্ত্বিক দর্শন ও ব্যবহারিক দর্শন। তাত্ত্বিক মানে কি? এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ যে কোনো বিষয়ের মূল বিষয়টিকে খুঁজে বার করার চেষ্টা করা হয়, যেখানে মানুষের জীবন, মানুষের জীবনের লক্ষ্য কী, মানুষের জীবনে কী হওয়া উচিত ইত্যাদি বিষয়গুলো নিয়ে শুধু আলোচনা করা হয় যে এমন নয়, এবং সেগুলো জীবনে কিভাবে ব্যবহার করা যাবে সেটাও আলোচনা করা হয়। তাই আমরা প্রথম বৈশিষ্ট্য হিসাবে লিখতে পারি কি? তাত্ত্বিক ও ব্যবহারিক দর্শন। তাত্ত্বিক ও ব্যবহারিক দর্শন। দুই কি বলতে পারি? দুই হচ্ছে এটি আধ্যাত্মিক দর্শন আমি বলতে পারি। আধ্যাত্মিক দর্শন। আধ্যাত্মিকতা বলতে কি বোঝায়? আধ্যাত্মিকতা বলতে বোঝায় আমরা যে সাধারণত অলৌকিক যে বিষয়গুলো বলি সেগুলোই আধ্যাত্মিক। মূলত আমরা ঈশ্বর প্রেমটাকে আধ্যাত্মিক বলে আমাদের কাছে বিশেষভাবে পরিচিত, কিন্তু অলৌকিক বেশিরভাগ বিষয়ই আমাদের আধ্যাত্মিক বিষয়। ভারতীয় দর্শনে সেই সব বিষয় নিয়ে আলোচনা করে, যেমন আত্মা কী, পুরুষ কী, প্রকৃতি কী ইত্যাদি বিষয় নিয়ে ভারতীয় দর্শন আলোচনা করে। আর কি বৈশিষ্ট্য আমরা বলতে পারি? এটি নির্বিচারবাদী নয়। এটি নির্বিচারবাদী নয় মানে কি? ভারতীয় দর্শনে অন্যান্য মানে যে কোনো ব্যক্তিকে তার স্বাধীন মত প্রকাশের অধিকার দেওয়া রয়েছে। ভারতীয় দর্শনের দার্শনিক কাকে বলছে? দেখো, ভারতীয় দর্শন বৈদিক সত্যদ্রষ্টা ঋষির উপলব্ধিকে নির্দেশ করে, যা সত্য সম্পর্কীয় যে কোনো যৌক্তিক আলোচনায় অবশ্য স্বীকার্য। অর্থাৎ যে কোনো ব্যক্তি, যে ঋষি, অর্থাৎ আমরা আজকের আলোচনাতেই পাবো যে ভারতীয় দর্শনের দার্শনিক কাকে বলা হয়েছে। দার্শনিক বলতে তাকেই বলা হয়েছে যে ব্যক্তি সত্যকে দর্শন করেছেন, সত্যকে জানেন এবং সত্যকে জীবনে প্রয়োগ করতে জানেন, তিনিই হচ্ছেন ভারতীয় দর্শনে দার্শনিক। আর কি? আচ্ছা, এটা বলে দিন, এটা লিখি নির্বিচারবাদ। নির্বিচারবাদী নয়। নির্বিচারবাদী নয়। চার কি? চার হচ্ছে দুঃখবাদী নয়, আশাবাদী দর্শন। অর্থাৎ ভারতীয় দর্শনে সবসময় পজিটিভ বিষয়ের চিন্তা করা হয়, কোনোভাবে এই নেগেটিভ বিষয়ের স্থান সেখানে দেওয়া হয় না। ভারতীয় দর্শনে দেহ অতিরিক্ত নিত্য আত্মায় বিশ্বাস করা হয়েছে, এটা একটা বৈশিষ্ট্য। তোমাদের কাছে বইটা রয়েছে, বইটা একটু ফলো করবে। ভারতীয় দর্শনে আর কি আছে? ভারতীয় দর্শনে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে কর্মবাদ। এখানে কর্মবাদ স্বীকৃত। কর্মবাদ মানে কি? কর্মের ফল ভোগ করা। কর্মের ফল ভোগ করা অর্থাৎ প্রতিটা মানুষকেই তার নিজকৃত কর্মের ফল তাকে ভোগ করতেই হয়।
কর্মের ফল আমাদের ভারতীয় দর্শন এটা মনে করা হয় যে এ জন্মের কর্মের ফল এক জন্মেই শেষ হয়ে যায় না, তা পরবর্তী প্রয়োজনে পরবর্তী জীবনেও সেই কর্মের ফল বা রেশ রয়ে যায়। জন্মান্তরবাদ স্বীকার করা হয়েছে, আর একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট। জন্মান্তরবাদ স্বীকার। আর পুরুষার্থ আমরা আগের দিনকে পড়েছি তো নাকি? মনে আছে? পুরুষার্থ মানে চরম বা পরম কাম্য বস্তু, অর্থাৎ যে বস্তু লাভ করার পরে আর কোনো চাওয়ার কিছু থাকে না। আর আবার কোনো দর্শনে বলা হচ্ছে যে দুঃখের আত্যন্তিক নিবৃত্তিই হচ্ছে পরম পুরুষার্থ, অর্থাৎ যেখানে দুঃখ বিনাশের পর আর কোনো দুঃখ উৎপন্ন হয় না, তাকেই বলা হয় পুরুষার্থ। বোঝা গেছে? এইগুলো হচ্ছে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য। কেমন? এরপরে চলে যাচ্ছি ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগে। ভারতীয় দর্শন মূলত দুটো ভাগে বিভক্ত, এটা একটু ভালো করে তুলে নেবে খাতায়। ভারতীয় দর্শন দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে আস্তিক, আর দুই হচ্ছে নাস্তিক। এই ভাগটা কিসের ওপরে ভিত্তি করে হয়েছে? ভাগটা হয়েছে বেদের উপর ভিত্তি করে। বেদের উপর ভিত্তি করে, ঠিক আছে? বেদ কি জানো কেউ? কারোর কিছু জানা আছে বেদ সম্পর্কে? বলো, যার যা জানা আছে বলো। কি হলো, অন করলে বলবে তো? আরে কেউ কিছু তো বলো, যা মনে হয় তাই বলো। আমাদের ভারতীয়দের ক্ষেত্রে ভারতীয় দর্শন এবং সংস্কৃতির উৎস হচ্ছে বেদ। ভারতীয় সংস্কৃতির উৎস হচ্ছে বেদ, ঠিক আছে? সেই বেদকে আমরা বেদ বলতে সাধারণত আমরা বেদের চারটি ভাগ জানি: ঋক, সাম, যজু, অথর্ব, ঠিক আছে? তো সেখানটা আমরা মূলত এটাই ভাবি যে সেখানে শুধুমাত্র ভারতীয়দের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে, আধ্যাত্মিক আলোচনার বা আধ্যাত্মিক সাধনার নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করা হয়েছে, তা কিন্তু নয়। বেদের মধ্যে কিন্তু আরও অনেক বিষয়ই রয়েছে। যাই হোক, এই আস্তিক যে দর্শন সম্প্রদায়, তাদেরকে বলা হয় বেদ বিশ্বাসী। আর যারা নাস্তিক, তাদেরকে বলা হয় বেদ বিরোধী। বা নাস্তিক। তাহলে এটা কি বলতে পারি? যারা বেদের প্রামাণ্যে, এটা হচ্ছে
সংজ্ঞাটা কি লিখব? যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে, বেদের প্রামাণ্যে বিশ্বাস করে, তারা হচ্ছে আস্তিক। আর যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না বা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না, বেদের প্রামাণ্য স্বীকার করে না, তারা হচ্ছে নাস্তিক। এই আস্তিক সম্প্রদায়কেই আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বেদানুগত, আর একটা হচ্ছে বেদ স্বতন্ত্র। বেদানুগত কি? কারা? যারা সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত। যেখানটা বুঝতে অসুবিধা হবে আমাকে জানাবে। সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত। আর এরা কি? এরা হচ্ছে স্বাধীন বিচার বুদ্ধির উপর প্রতিষ্ঠিত। স্বাধীন বিচার বুদ্ধির উপর প্রতিষ্ঠিত হলেও বেদ বিরোধী নয়। বেদ বিরোধী নয়, ঠিক আছে? অর্থাৎ এরা নিজেরা চিন্তা করে বেদকে। বেদানুগত কারা? বেদানুগত হচ্ছে তারা যারা বেদকে একেবারে মেনে নিয়েছে, বেদের কোনো কিছু ভুল নয়, বেদে যা বলেছে সব ঠিক বলে মনে করে। আর বেদ স্বতন্ত্র হচ্ছে তারা যারা নিজেরা বিচার করে কিন্তু বেদকে সম্পূর্ণরূপে অস্বীকার করে দেয় এমন নয়, বেদের নিয়মগুলোকে নিজেদের মতো করে যাচাই করে দেখে নেয় যে হ্যাঁ সেগুলো ঠিক কিনা। তো এই রকম দর্শন, এই বেদানুগত এরূপ দর্শন সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে দুটি। একটা হচ্ছে মীমাংসা, আর একটা হচ্ছে বেদান্ত। আর এদের সংখ্যা হচ্ছে ছটি। ছটি না, চারটি। সাংখ্য, যোগ, যেগুলো সব এক একটা দর্শন সম্প্রদায়। হ্যাঁ, সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন আর বৈশেষিক দর্শন, মীমাংসা দর্শন, বেদান্ত দর্শন। তাহলে দেখো এরা হচ্ছে একেবারে মূল সম্প্রদায় দর্শন, ঠিক আছে? এই মীমাংসা একটা দর্শন সম্প্রদায়, বেদান্ত একটা দর্শন সম্প্রদায়, সাংখ্য একটা দর্শন। মীমাংসার আবার দুটো ভাগ আছে। মীমাংসা দর্শন সম্প্রদায়ভুক্ত মানুষদের দুটো ভাগ আছে। তোমরা যেরকম ছোটোবেলায় পড়ে এসেছিলে যে বৌদ্ধ ধর্মে তোমরা পড়েছিলে কি দিগম্বর, শ্বেতাম্বর এইরূপ ভাগ পড়েছিলে। ঠিক এরকম এই মীমাংসা দর্শনে আছে ভট্ট মীমাংসা, প্রভাকর মীমাংসা, যেটা প্রমাণ লেখানোর সময় আমরা খুব সম্ভবত লিখিয়েছিলাম। ভট্ট মীমাংসায় 6টা প্রমাণ স্বীকৃত হয়েছে, আর প্রভাকর মীমাংসায় 5টি প্রমাণ স্বীকৃত হয়েছে। মনে আছে? দেখো এই যে আস্তিক দর্শন সম্প্রদায়, এই আস্তিক দর্শন সম্প্রদায় কটা হলো? 1 মীমাংসা, 2 বেদান্ত, 3 সাংখ্য, 4 যোগ, 5 ন্যায়, আর 6 হচ্ছে বৈশেষিক। এই যে 6টা আস্তিক দর্শন সম্প্রদায়, এদেরকে একত্রে বলা হয় স্বরদর্শন। স্বরদর্শন কাকে বলা হয়? স্বরদর্শন না, ভারতীয় দর্শন সম্প্রদায়ের
ভারতীয় দর্শন সম্প্রদায়ের 6টি আস্তিক দর্শন সম্প্রদায়কে একত্রে স্বরদর্শন বলে। বোঝা গেছে? এটা হচ্ছে আস্তিক দর্শনের ভাগটা টোটাল গেল। তাহলে আমি আবার বলছি, আস্তিক ভারতীয় দর্শন কটি ভাগে বিভক্ত? দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। আস্তিকরা আবার দুটো ভাগে বিভক্ত, বেদানুগত আর বেদ স্বতন্ত্র। বেদানুগত কারা? যারা সম্পূর্ণরূপে বেদের উপর প্রতিষ্ঠিত, যারা বেদকে নির্বিচারে গ্রহণ করেছে, তারা হচ্ছে বেদানুগত। আর যারা স্বাধীন বিচার বুদ্ধির উপর প্রতিষ্ঠিত কিন্তু বেদকে বিরোধিতা করে না, তারা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন সম্প্রদায়। এই বেদানুগত আর বেদ স্বতন্ত্র মিলিয়ে মোট 6টি দর্শন সম্প্রদায় রয়েছে। তাদেরকে একত্রে আমরা বলছি স্বরদর্শন। আর বেদানুগত দর্শন সম্প্রদায় দুটি, মীমাংসা আর বেদান্ত। আর বেদ স্বতন্ত্র হচ্ছে 4টি, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। এবার চলে আসছি এদিকে নাস্তিক। নাস্তিকদেরও দুটো ভাগ আছে, একটা হচ্ছে চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী। চরমপন্থী আর নরমপন্থী। চরমপন্থী দর্শন সম্প্রদায় একটাই, তার নাম হচ্ছে চারবাক। আর নরমপন্থী হচ্ছে দুটো, বৌদ্ধ আর জৈন। কোনো বইয়ে চরমপন্থীতে দুটো পেতে পারো, সেটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। অনেকে বৌদ্ধ দর্শনকে চরমপন্থীতে ফেলে, অনেক বৌদ্ধ বইয়ে দেখতে পারো, কিন্তু দরকার নেই, আমাদের এইটাই থাকবে। এই হচ্ছে ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগটা গেল। কেমন?